হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত ক্লাসটি অনেক লেন্দি হয়ে যাওয়ার দরুন ক্লাসটিকে দুটি ভিডিও পার্টে ডিভাইড করা হয়েছে। প্রথম পার্ট অর্থাৎ এই পার্টে থাকছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত জেনারেল কনসেপশন, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু কী, ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট, ইলেকট্রিক ডাইপোলের এক্সিস্টেন্স মলিকিউলসের মধ্যে কীভাবে প্রেজেন্ট করে, তো সেই নিয়ে এই ক্লাসটি। এবং পরবর্তী ক্লাসে থাকছে ইলেকট্রিক ডাইপোলের দরুন যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় সেই ফিল্ডের বিভিন্ন পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করা। তো মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো। হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই নিজস্ব পরিবারের সাথে সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত অবস্থায় আছো। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ক্লাসের সাথে আমি আবারও হাজির হয়েছি আই অফ ফিজিক্সে। আর আজ ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর 12th ক্লাস। এই ক্লাসে আমরা ডিসকাস করব ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে। সো বেসিক্যালি তড়িৎ দ্বিমেরু কী, কীভাবে তড়িৎ দ্বিমেরু কাজ করে, এর এক্সিস্টেন্স কোথায়, ফ্রি স্পেসে নাকি কেবলমাত্রই মলিকিউলসের মধ্যে, সেই সব নিয়ে আজকের এই ক্লাসে ডিসকাস করব। আর মেনলি আজকের এই টপিকটা বেশি ভাইটাল হতে চলেছে যে কারণের জন্য, সেগুলো হচ্ছে এই ডাইপোলের দরুন যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় আশেপাশের পরিবেশে, সেই ফিল্ডের কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে ফাইন্ড করব। তো এই নিয়েই আজকের এই ইন্টারেস্টিং ক্লাস। সো পেন পেপার নিয়ে রেডি হয়ে যাও আজকের এই ক্লাস করার জন্য, কারণ এই ক্লাসটা বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। সো হেডিং লাগাও, ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এই ডাইপোল বা দ্বিমেরু শব্দটা সর্বপ্রথম তোমরা পৃথিবীর ক্ষেত্রে শুনেছো যে পৃথিবীর দুটো মেরু আছে, দুটো অপোজিট ডাইরেকশনসে বিলংস করে। তারপরে তোমরা ম্যাগনেটের ক্ষেত্রে পড়েছো যে ম্যাগনেটের সাউথ পোল অ্যান্ড নর্থ পোল, অর্থাৎ দক্ষিণ মেরু এবং উত্তর মেরু আছে। আজকে আমরা দেখব তড়িৎ দ্বিমেরুকে ঠিক সেই রকমই কিছু নাকি সম্পূর্ণ আলাদা কিছু। এখন তড়িৎ কী নিয়ে তৈরি হয়? চার্জ। চার্জ ক ধরনের হয়? দু ধরনের, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। তো সাপোজ মনে করো যে তোমার কাছে সমমানের পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আছে, প্লাস কিউ এবং মাইনাস কিউ। ক্লিয়ার? যাদের ম্যাগনিটিউড দেখো ইকুয়াল, কিউ অ্যান্ড কিউ, কিন্তু ক্যারেক্টারিস্টিক দিক থেকে দেখতে গেলে একটা পজিটিভ আছে দেন অপরটা নেগেটিভ আছে। সো আমরা ম্যাগনিটিউডের কেসে লিখতে পারি মড অফ প্লাস কিউ ইজ ইকুয়াল টু মড অফ নেগেটিভ কিউ। তো এরা ইকুয়াল ম্যাগনিটিউড ক্যারি করছে, অর্থাৎ এদের মান সমান। চার্জেস, ওকে। এখন এদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে, কারণ আমরা এই দুটো চার্জকে প্লেসড করেছি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে। সো সেই দূরত্বটাকে আমরা ধরে নিলাম ডি। এখন এই ডিকে ভেরি স্মল হতে হবে। এখন ডি কেন স্মল হতে হবে? ফার্স্ট কোয়েশ্চেন্স এটাই মাইন্ডে আসে। ডি যে কী কারণে স্মল হতে হবে তা আমরা একটু পরে ডিসকাস করব, ওকে। তো এখন আপাতত মনে রাখো ডি ভেরি স্মল, যেখানে দুটো চার্জ পার্টিকেল বা চার্জ রাখা আছে, একটা পজিটিভ কিউ একটা নেগেটিভ কিউ, যাদের ম্যাগনিটিউড সমান, অর্থাৎ দুটো সমমানের, কিন্তু ক্যারেক্টারের দিক থেকে উল্টো, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে রাখা হয়েছে। এই যে সিস্টেমটা তৈরি করা হলো, এই সিস্টেমটাকেই আমরা বলবো ডাইপোল বা ইলেকট্রিক ডাইপোল, বিকজ এখানে চার্জ দিয়েই প্রেজেন্ট করানো হয়েছে এই ডাইপোলটাকে। কারণ দুটো সাইডে দেখতে পাচ্ছি আমরা দুটো ভিন্ন ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ দুটি ভিন্ন চরিত্র বহন করছে, দুটো ভিন্ন ধর্মী আধান রাখা হয়েছে। এর দরুন যে সিস্টেম তৈরি হয়েছে সেই কারণে এটাকে দ্বিমেরু বলা হয়, কারণ দুটো পোল বিপরীত ডাইরেকশনস বা বিপরীত অভিমুখী বা বিপরীত ধর্মী, তিনটে ভাবেই বলতে পারি যে বহন করছে চরিত্র। এখন আমরা এই সিস্টেমের ইলেকট্রিক ফিল্ড লাইন্স কী করে হয় তা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম, যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের ফিল্ড লাইন্স কী করে ক্যালকুলেট করব। আজকে কিন্তু আমরা সেই পয়েন্টের ভিউতে যাব না। আজকে যেটা দেখব এই ডাইপোলের জন্য আরও একটা নতুন ইন্ট্রোডাকশন।
তো সেই টার্মটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস আরও বলার আছে যে পজিটিভ কিউ চার্জ এবং নেগেটিভ কিউ চার্জ এদের যে নেট চার্জ হচ্ছে অর্থাৎ টোটাল, সেটা কত গিয়ে দাঁড়ায় প্লাস কিউ নেগেটিভ কিউ ইজ ইকুয়াল টু 0। সো নেট চার্জ মাস্ট বি 0। একটা ডাইপোলের নেট চার্জ কিন্তু অলওয়েজ 0 হতে হবে, কারণ আমরা ইকুয়াল তো নিয়েছি বাট দুটোর অপোজিট ক্যারেক্টারিস্টিক্স। সো তাই কারণে আমরা যে নেট চার্জ পাচ্ছি সেটা হচ্ছে 0, বাট এর অর্থ এই নয় যে এর আশেপাশের পরিবেশের ফিল্ড 0 হয়ে গেল। যদি পজিটিভ কিউ থাকতো তার দরুন একটা ফিল্ড জেনারেট হতো, যদি নেগেটিভ কিউ থাকতো তার দরুন একটা ফিল্ড জেনারেট হতো। সো ইলেকট্রিক ফিল্ডে গিয়ে আমরা এই সমস্ত পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কথা বলেছি। তো ফিল্ড কিন্তু এখানে অর্থাৎ এর আশেপাশের পরিবেশে ফিল্ড কিন্তু 0 হচ্ছে না, সো ফিল্ড একটা এক্সিস্ট করছে। সেই ফিল্ডের বিভিন্ন পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি তো আমরা ফাইন্ড করবো আজকেরই এই ক্লাসে। তো নতুন যে টার্মসটা আমরা ইন্ট্রোডিউস করছি সেই টার্মসটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। কোয়েশ্চেন্স আসে যে ভ্রামক বা দ্বিমেরু ভ্রামক এই ডাইপোলের সাথে ইন্ট্রোডিউস কেন করালাম, বা এই টার্মটা কি এসেন্সিয়াল ছিল। দেখো, ভ্রামক শব্দটা তোমরা প্রথম পড়েছো 11th বলের ভ্রামক। কোনো বডিকে যখন আমরা হিট করি তার পজিশনসকে চেঞ্জ করাতে চাই, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করাতে চাই, কি অ্যাপ্লাই করব। যদি বডি স্থির থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে গেলে তার উপর ফোর্স প্রয়োগ করতে হয় বা বল প্রয়োগ করতে হয়, রাইট। ঠিক সেরকমভাবে যদি কোনো বডিকে আমরা ঘোরাতে চাই লাইক দিস, যদি ঘোরাতে চাই তো ঘোরানোর জন্য আমরা কি প্রয়োগ করব। বডির মুভমেন্টের জন্য এক পজিশন থেকে আরেক পজিশনে যাওয়ার জন্য ফোর্স তো অ্যাপ্লাই করি, কিন্তু বডির রোটেশনাল মোশনের জন্য আমরা অ্যাপ্লাই করি বলের ভ্রামক, দ্বিমেরু ভ্রামক না, বলের ভ্রামক। ঠিক সেরকমভাবেই আমরা দ্বিমেরু ভ্রামকে কিছু রোটেশনাল কেস ঘটবে, অর্থাৎ এই ডাইপোলের সাথেও কিন্তু কিছু রোটেশনাল ঘটনা ঘটে। সেই ঘটনার ইন্ট্রোডিউস কি আমরা নেক্সট ক্লাসে গিয়ে করব, অর্থাৎ সেই ঘটনা সম্পর্কে টোটাল আমরা অ্যানালিসিস করব নেক্সট ক্লাসে। তো সেই কারণের জন্য আপাতত তোমাদের মনে রাখতে হবে এই টার্মটা ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট ক্লাসে গিয়ে বুঝতে পারবে যে এই টার্মটার এসেন্সিয়ালিটি কতটা বেশি ছিল। তো এখন প্রশ্ন আছে যে নতুন কোয়ান্টিটি বা নতুন রাশি যখন আমরা ইন্ট্রোডিউস করেছি তাহলে সেই রাশিটা হয় স্কেলার বা ভেক্টর বা অন্য কিছু হতে পারে, কিন্তু অন্য কিছু তো তোমাদের সিলেবাসের মধ্যে নেই। আপাতত তোমাদের সিলেবাসের মধ্যে স্কেলার এবং ভেক্টর আছে। তো সেক্ষেত্রে আমরা এই রাশিটাকে কীভাবে কনসিডার করব। এই রাশিটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো ভেক্টর কোয়ান্টিটি থাকার দরুন যে কোনো রাশির মান এবং অভিমুখ থাকে। সো এর ম্যাগনিটিউড কী হবে, ম্যাগনিটিউড অফ ডাইপোল মোমেন্ট দেখা যাচ্ছে তো ইজ ইকুয়াল টু, এটাকে পি সাইন দিয়ে প্রকাশ করা হয়। আমরা যেহেতু ম্যাগনিটিউড নিচ্ছি সো মড অফ পি, কেবলমাত্র মানটা। তাহলে এর মান আমরা কী করে ক্যালকুলেট করব, নতুন রাশি তো পেয়েছি, নতুন রাশির জন্য তাহলে নতুনভাবে কিছু ক্যালকুলেশনসের প্রয়োজন আছে। সো এর মান ক্যালকুলেশনসটা অনেকটা বলের ভ্রামকেরই মতো, অর্থাৎ যে কোনো দুটো চার্জের একটা চার্জ নেব, একটা চার্জ হবে কিউ, আর এদের দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা আছে, অর্থাৎ দুটো চার্জ পার্টিকেল বলতে পারো বা চার্জের মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। সো ডি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে মানটা সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের মান। ওকে, এরপরে আসে ডাইরেকশনসের কথা। তাহলে যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি এর তো অবশ্যই একটা ডাইরেকশন আছে, তাহলে ডাইরেকশনস কোন দিক থেকে কোন দিক বরাবর হবে। ডাইরেকশন অফ আ ডাইপোল মোমেন্ট ইজ ফ্রম নেগেটিভ, দেখা যাচ্ছে তো, আচ্ছা আমি মুছে দিচ্ছি যদি বাই মিস্টেক না দেখা যায়। সো নেগেটিভ টু পজিটিভ চার্জ। সো এর ডাইরেকশনস কিন্তু আমরা নেগেটিভ থেকে পজিটিভ নিয়েছি। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস পজিটিভ থেকে আউটওয়ার্ড ছিল এবং নেগেটিভের দিকে ইনওয়ার্ড ছিল। এর ক্ষেত্রে কিন্তু আমরা উল্টো সিচুয়েশনস ক্রিয়েট করেছি। কেন এটা উল্টো সিচুয়েশন ক্রিয়েট করতে গেলাম, দেখো পৃথিবীতে যা কিছুই হয়েছে না
সব কিছুটাই কনভিনিয়েন্ট অর্থাৎ সুবিধার জন্য হয়েছে। এর পেছনে অন্য যে রিজনকে খুঁজবো তার কিন্তু কোনো মানেই হয় না। আমরা যে আমার সামনে যে ফ্যানটা চলছে তারও রিজন আছে, তুমি যে এই ভিডিওটা ওয়াচ করছো তারও রিজন আছে। সো প্রত্যেকটা জিনিসেরই একটা রিজন থাকে এবং রিজনটা কিন্তু আমাদের কনভিনিয়েন্ট অর্থাৎ সুবিধাযুক্ত। ঠিক সেরকমভাবেই আমরা এর ডাইরেকশনসকে নেগেটিভ থেকে কেন পজিটিভ নিচ্ছি তা আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবো। ওকে, যেহেতু এই নতুন ট্রামটাকে কেন এরকমভাবে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম নেগেটিভ টু পজিটিভ চার্জ ডাইরেকশনস। তো আমরা বুঝতেই পারছি এর ম্যাগনিটিউড তো বার করতে পারবো যে দুটি চার্জের মধ্যে যে কোনো একটি চার্জ, যেহেতু দুটো চার্জের মান ইকুয়াল আছে এবং ডিস্টেন্স কত আছে ডি, সেই মান অর্থাৎ একটি চার্জের মান এবং ডিস্টেন্সের মাল্টিপ্লিকেশনসই আমরা পাচ্ছি ডাইপোল মোমেন্টের অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, এবং ডাইরেকশনস হবে নেগেটিভ থেকে পজিটিভ। সো এই দিক বরাবর। এখন আমরা যদি এটাকে ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখব? ভেক্টর ফর্মে লিখতে গেলে যে কোনো কোয়ান্টিটির ওপর ভেক্টর সাইন ইউজ করতে হবে। তারপরে আমরা কি করব, তার ম্যাগনিটিউড বসাবো, লাস্টে গিয়ে ডাইরেকশনস বসাবো। তো ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে কিউ ইন্টু ডি অ্যান্ড লাস্টে গিয়ে আমরা কি বসাবো, ডাইরেকশনস। এখন ডাইরেকশনস দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, ইউনিট ভেক্টর, অর্থাৎ পুরো ভেক্টর না ইউনিট ভেক্টর। তাহলে এই ডাইরেকশনস বরাবর যদি আমরা একটা একক মানের দিক থাকে, বোঝা গেল না? তো দেখো আমি ইউনিট ভেক্টর নিয়ে অনেকবার কথা বলেছি, তবুও যাদের ইউনিট ভেক্টর নিয়ে কনফিউশন আছে তবু আবারও বলছি, যার ইউনিট ভেক্টরের মান হচ্ছে এক, ইউনিট বলছে না, ইউনিট মানেই তো এক। সো মান এক, ডাইরেকশনস কোন দিকে থাকবে, যেদিকে এই ডাইপোল মোমেন্টের ডাইরেকশন থাকবে সেদিকেই থাকবে, কারণ ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে কেবলমাত্র ডাইরেকশনস দেওয়া। মান তো আমরা পেয়ে গেছি যে টোটাল মানটা কত, সো মান আমরা ক্যালকুলেট এখান থেকে পেয়ে গেছি, শুধু ডাইরেকশনসটা আমরা এই দিক থেকে এই দিক বরাবর নেব। তো সেক্ষেত্রে আমরা এই ছোট্ট অংশটাকে আমরা ধরতে পারি একটা ইউনিট ভেক্টর, যার ডাইরেকশনস কি বললাম, ডাইপোল মোমেন্টের ডাইরেকশনস বরাবর হবে। ভ্যালু কত হবে, 1। সো 1-এর জন্য এখানে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা এটাই থাকবে, কেবলমাত্র ডাইরেকশনসে রিমেন পড়ে থাকবে। সো পি ক্যাপ, সো পি ক্যাপ দিয়ে আমরা কি বোঝাবো, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। ক্লিয়ার হয়েছে? নোট করে নাও। তাহলে আমরা সংক্ষেপে এই জিনিসটা আরও একবার রিভাইজ করছি যে একটা সিস্টেম, যে সিস্টেমেতে ইকুয়াল বাট অপোজিট ক্যারেক্টারিস্টিক্সের দুটো চার্জ থাকবে, তাদের মধ্যবর্তী একটা স্মল ডিস্টেন্স থাকবে, এইরকম সিস্টেমকেই আমরা বলবো ডাইপোল সিস্টেম। এই ডাইপোল সিস্টেমে কিছু ঘটনা এমন থাকে যার জন্য আমাদের নতুন একটা ট্রাম ইন্ট্রোডিউস করতে হয়েছে, সেই ট্রামটাকে কি বলছি, ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা বেশ কিছু জিনিসকে মানে সহজেই অ্যাপ্লাই করাতে পারবো। তো সেই কারণের জন্য এই ট্রামটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এর ডাইরেকশনস নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে হবে। সো ক্লিয়ার হয়েছে? নোট করে নাও। ওকে, এবার আমরা দেখব এক্সিস্টেন্স অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল, অর্থাৎ একটা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর অস্তিত্ব কোথায় আছে, ফ্রি স্পেসে নাকি কেবলমাত্র মলিকিউলসের মধ্যে। সো এক্সিস্টেন্স অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল, প্রথমে আমরা ফ্রি স্পেসের কথা অ্যাজিউম করছি। ইন ফ্রি স্পেস সাপোজ আমার কাছে দুটো চার্জ আছে ইকুয়াল ম্যাগনিটিউডের, ক্যারেক্টারের দিক থেকে অপোজিট, তাদের দুজনকে আমি ডি ডিস্টেন্স দূরে প্লেসড করলাম, তাহলে আমার একটা ডাইপোল সিস্টেম তৈরি হলো। এখন এই ডাইপোল সিস্টেম কি তার নিজস্ব অবস্থা স্টেবল করে রাখতে পারবে, অর্থাৎ ধরে রাখতে পারবে? ফ্রি স্পেসে যেখানে কিছুই নেই, অর্থাৎ ভ্যাকিউম বা এয়ার আছে, সেরকম অবস্থায় দুটো চার্জ পার্টিকেলকে আমরা যদি ডি ডিস্টেন্স দূরে প্লেসড করে দিই, সেই দুটো চার্জ পার্টিকেলস কুলম্বস ল ওয়াইজ একে অপরের দিকে অ্যাট্রাক্ট করে চলে আসবে। সো এই ডি ডিস্টেন্সকে মেনটেন করতে পারবে না এই চার্জ পার্টিকেলস দুটো, ডি আস্তে আস্তে ছোটো হতে থাকবে, নর্মাল অবস্থা। ক্লিয়ারলি ভাবো, দুটো চার্জ পার্টিকেলস আছে, একটা পজিটিভ কিউ একটা নেগেটিভ কিউ, তাদের দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স আছে ডি। আমি যদি এটা ফ্রি স্পেসেতে ছেড়ে দিই তাহলে এরা কী করবে, একে অপরের দিকে অ্যাট্রাক্ট করে নিজেদের দিকে আসতে থাকবে। আমরা এটা কুলম্বস ল থেকে জেনে গিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডি যে ডিস্টেন্সটা আছে সেটা স্টেবল করছে না, তাহলে এই ডাইপোলটা কিন্তু ফ্রি স্পেসেতে স্টেবল করতে পারবে না। তো ফ্রি স্পেসেতে কিন্তু কোনো ডাইপোল নর্মালিভাবে তার অবস্থা মেনটেন করতে পারে না, অক্ষম। সো ডাইপোল এক্সিস্ট কোথায় করে? তাহলে আমরা এবারে বুঝতে পারছি যে ফ্রি স্পেসেতে কিন্তু আমরা বিভিন্ন ডিস্টেন্স ডি নিতে পারতাম,
কিন্তু সেভাবে এটা এক্সিস্ট করছিল না এই ডাইপোলটা। এখন ফ্রি স্পেসেতে এই ডাইপোলকে এক্সিস্ট করানোর জন্য সাপোজ মনে করো এখানে আমি একটা অন্তরক কিছু দণ্ড রেখে দিলাম, মানে অর্থাৎ মনে করো আমার মার্কারটার এপারে একটা চার্জ রেখেছি, এপারে একটা চার্জ রেখেছি, এই অবস্থায় মার্কারটাকে আমি ছেড়ে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে মার্কারটা কি একটা ডাইপোল সিচুয়েশন ক্রিয়েট করবে? 100% ক্রিয়েট করবে। কারণ এখানে অ্যাট্রাক্ট করলেও এই অন্তরক একে বাধা দিচ্ছে, অর্থাৎ একে একটা হিট ব্যাক করাচ্ছে, সেক্ষেত্রে ওরা অ্যাট্রাক্ট করলেও ওরা একে অপরের কাছে আসতে পারবে না, কারণ বাধা হিসেবে এই দণ্ডটা কাজ করবে। তো সেখানে কিন্তু একটা ডাইপোল ক্রিয়েট করা পসিবল। তাহলে ন্যাচারাল ফ্রি স্পেসেতে কিন্তু কোনো ডাইপোল এক্সিস্ট করতে পারে না তার নর্মাল কন্ডিশনস ধরে রাখতে। ওকে, তাহলে ডাইপোলের এক্সিস্টেন্স তাহলে কোথায় আছে? সেকেন্ড কোয়েশ্চেন সেটাই আসে। ডাইপোল is present in molecules such as H2O, HCl, etc. এই ধরনের মলিকিউলসগুলোর মধ্যে দেখা যায় ডাইপোলের এক্সিস্টেন্স। ডাইপোলের জন্য আমরা বলেছিলাম যে দুটো কিন্তু ইকুয়াল বাট অপোজিট হতে হবে। তো আমরা এক্সাম্পলস হিসেবে H2O নিয়ে এটাকে ক্ল্যারিফাই করব। HCl নিতে পারতাম, কারণ HCl এর ক্ষেত্রে কিন্তু একটা নর্মাল আইডিয়া আসে, আর H2O এর ক্ষেত্রে কিন্তু দুটো কমপ্লেক্স আইডিয়া একসাথে আমি মেনটেন করব, তাই কারণের জন্য আমি H2O-কে এক্সাম্পলস হিসেবে নেব। আচ্ছা, এর আগে বলে দিই মোস্ট মলিকিউলসের মধ্যে আর বেশিরভাগ যে অণুগুলো আছে সে যৌগিক হতে পারে বা মৌলিক হতে পারে, তার ভেতরে কিন্তু এই ডাইপোল ন্যাচারাল অবস্থায় থাকে না। ক্লিয়ার হয়েছে? কেন থাকে না? কারণ তাদের, আমি একটা অ্যাটমসের কথাই ভাবছি, অ্যাটমসের জেনারেল অ্যাটমসের কথা। ওকে, সাপোজ আমরা জানি যে তাদের সেন্টার পয়েন্টে থাকে নিউক্লিয়াস এবং বাইরের জায়গাগুলোতে ইলেকট্রনসগুলো মুভ করতে থাকে, রাইট? তো আমরা একটা বেসিক আইডিয়া নিচ্ছি যে বেশিরভাগ অ্যাটমসের ক্ষেত্রে কেন থাকে না এবং এদের ক্ষেত্রে কেন থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে নিউক্লিয়াস সেন্টারেতে কি থাকে, প্রোটনস থাকে এবং নিউট্রনস থাকে। এখন প্রোটনসগুলোর এই অংশতে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রোটনগুলো তো একটা নির্দিষ্ট জায়গায় নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু যদি আমরা তাদের সেন্টার অফ চার্জ বলি, এখন সেন্টার অফ চার্জ শব্দটা হয়তো তোমরা জেনে থাকতে পারো বা নাও জেনে থাকতে পারো। সেন্টার অফ মাস তো পড়েছো, তো মাস বিভিন্ন জায়গায় পয়েন্ট করলেও তাদের একটা নির্দিষ্ট পয়েন্ট আছে যেটাকে আমরা সেন্টার অফ মাস বলি। মনে পড়ছে ক্লাস 11-এর কথা? একটা মাস মনে করো এখানে আছে, একটা মাস এখানে আছে, তাহলে এদের সেন্টার অফ মাস কোথায় থাকবে? যদি যে মাসটা বড় আছে, যে মাসটা ছোট আছে, তার কাছাকাছি এদের স্ট্রেট লাইন জয়েনিং বরাবর কোথাও থাকবে। এরকমভাবে যদি ভেরিয়াস মাস নিই তাহলে তাদের দরুনও একটা সেন্টার অফ মাস পাওয়া যায়। এই ক্যালকুলেশনস তোমরা ক্লাস 11-এ করেছো। সেরকমভাবেই আমরা সেন্টার অফ চার্জের ক্যালকুলেশনস করবো এই জায়গায়। এখানে যদি আমার অনেকগুলো প্রোটন থাকে তাহলে সেই প্রোটনসগুলোর দরুন একটা সেন্টার অফ চার্জ থাকে, অর্থাৎ সমস্ত চার্জ এমন একটা জায়গায় অ্যাজিউম করতে হবে যে জায়গায় সব চার্জ জমা হয়ে আছে বলে মনে করতে হবে। সাপোজ মনে করো আমি সেন্টার অফ মাস দিয়ে এই এক্সাম্পলসটা দিলে তোমরা আরেকটু আইডিয়া ক্লিয়ার হবে। সাপোজ মনে করো এটা আমার কাছে একটা মার্কার আছে, মার্কারের প্রত্যেকটা জায়গায় মাস আছে, কিন্তু এর এমন একটা জায়গা যদি আমি আমার আঙুল দিয়ে টাচ করে রাখি যার দরুন এই মার্কারটা কি হবে, স্টেবল করবে, তাহলে আমি বলতে পারি যে এই মার্কারটার সমস্ত মাস এমন একটা জায়গায় আছে যে জায়গায় আমি হিট ব্যাক করছি, কারণ আমি উল্টো দিকে ফোর্স দিচ্ছি, কারণ এ কী হচ্ছে নিচের দিকে আসার চেষ্টা করছে, আমার হাত কী করছে নর্মাল দিচ্ছে, অর্থাৎ এর এমজি নিচের দিক বরাবর অ্যাক্ট করছে আর আমার হাতের দরুন একটা নর্মাল ওপরের দিক বরাবর অ্যাক্ট করছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমজি ঠিক অপোজিট কি আমার এই নর্মাল কাজ করছে, তাই কারণের জন্যই তো এই পেনটা স্টেবল অবস্থায় দাঁড়াতে পারছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওই পয়েন্টের মধ্যেই এক্সিস্ট করছে এই পুরো পেনটার সেন্টার অফ মাস। সিমিলারলি চার্জ যে কোনো পজিশনসে থাকতে পারে, কিন্তু যদি আমরা সমস্ত চার্জগুলোর কথা বলি তাদের সেন্টার অফ চার্জ তাদের মিড পয়েন্টেই থাকে। ওকে, সো এটা মিড পয়েন্টে থাকবে কি কোন অ্যাটমসের ক্ষেত্রে কোন পয়েন্টে থাকবে সেটা ডিপেন্ড করছে অ্যাটমিক স্ট্রাকচারের উপর। সো আমরা অ্যাজিউম করলাম যে এর মিড পয়েন্টে থাকবে। এখন আমরা যে ইলেকট্রনসগুলো মুভ করছিল সেই ইলেকট্রনগুলোর মাস সমান হয় এবং চার্জ ক্যাপাবিলিটি বা চার্জ ক্যারিয়ার হিসেবে প্রত্যেকটা ইলেকট্রনসের চার্জের মান সমান থাকে।
সেই কারণে আমরা বলতে পারি যে ইলেকট্রনসগুলো এক্সিস্ট করছে অরবিটের মধ্যে, সেই ইলেকট্রনসগুলোর জন্য আরেকটা নেগেটিভ সেন্টার অফ চার্জ পাওয়া যাবে। কারণ এটা পজিটিভ প্রোটনসের জন্য পজিটিভ সেন্টার অফ চার্জ পেয়েছিলাম, একটা পয়েন্ট অ্যাজিউম করেছিলাম, সেটা তার মিড পয়েন্ট ধরে নিয়েছিলাম। ঠিক সেরকমভাবে যে ইলেকট্রনসগুলো তার চারিদিকে মুভ করছে, সেই ইলেকট্রনসগুলোর জন্য একটা নেগেটিভ সেন্টার অফ চার্জ হবে, অর্থাৎ নেগেটিভ চার্জগুলোর একটা সেন্টার অফ চার্জ হবে। তাহলে সেটাও কিন্তু জেনারেলি একই পয়েন্টে থাকে। সো পজিটিভ চার্জের দরুন যে সেন্টার অফ চার্জ থাকে সেটাকে যদি আমরা প্লাস কিউ অ্যাজিউম করি, যেটার পয়েন্ট মনে করো এই পয়েন্টে আছে, এটাকে আমি এই জায়গায় ড্র করছি। আবার নেগেটিভ চার্জগুলোর জন্য যে সেন্টার অফ চার্জ আছে সেটাকে নেগেটিভ কিউ ধরো, আর সেটাও যদি একই জায়গায় প্লেসড হয়, বিকজ সেন্টার অফ মাসেরই মতো এদেরও ডিস্টেন্স এবং চার্জের ডিস্টেন্সের সাথে আমরা অ্যাপ্লাই করে সেন্টার অফ চার্জ ক্যালকুলেশনস করতে পারি, যেটা অনেকটা এইরকম। সেন্টার অফ চার্জ ইজ ইকুয়াল টু সামেশন অফ ইনিশিয়াল, যেগুলো যে কটা থাকবে কিউ আই আর আই ডিভাইডেড বাই সামেশন অফ কিউ আই। তো সেক্ষেত্রে আমরা সেন্টার অফ চার্জ ক্যালকুলেশনস করতে পারি। যদি এই সেন্টার অফ চার্জ পজিটিভ এবং নেগেটিভ একই পয়েন্টে অ্যাক্ট করে, তাহলে আমরা বলতে পারি কি যে এদের দরুন কোনো ডিস্টেন্স তৈরি হয়নি, অর্থাৎ এরা একই জায়গায় কেন্দ্রীভূত অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা বলবো যে এদের দরুন কোনো ডাইপোল কি ক্রিয়েট হতে পারবে? অবভিয়াসলি না, কারণ এদের দরুন কোনো ডাইপোল ক্রিয়েট হবে না। ডাইপোল ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? প্রচণ্ড গরম। সো ডাইপোল ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? তাদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এদের মধ্যবর্তী কোনো ডিস্টেন্স তৈরিই হয়নি, এরা একই জায়গায় প্লেসড হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এরা ডাইপোল তৈরি করে না। কখন? না ন্যাচারাল অবস্থায়। কিন্তু এদের যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, আর সেটা যদি ইউনিফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যারা যারা না করেছো তারা কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স চ্যাপ্টারটা দেখলে এই পয়েন্টটা বুঝতে পারবে যে ইলেকট্রিক ফিল্ডগুলো যদি এইরকমভাবে থাকে, যদি আমরা ন্যাচারাল একটা ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি, তার ভেতরে যদি এই অ্যাটমটা আমি প্লেসড করে দিই, সেক্ষেত্রে কিন্তু কি হয়, এই ইলেকট্রনসগুলো এই দিক বরাবর, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস কোন দিক থেকে কোন দিক বরাবর হয়, পজিটিভ থেকে নেগেটিভ বরাবর, তাহলে সেক্ষেত্রে দেখা যায় এই ইলেকট্রনসগুলো একটা সাইডের দিকে মুভ করে আসে এবং ইলেকট্রনসগুলোর যে সেন্টার অফ চার্জ হয়, অর্থাৎ নেগেটিভ সেন্টার অফ চার্জ, তাদের পজিশনস থেকে একটু রাইট সাইডের দিকে সরে আসবে নেগেটিভ সেন্টার অফ চার্জ, এবং পজিটিভ সেন্টার অফ চার্জ কি হবে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে তার দরুনই তো পজিটিভ সেন্টার অফ চার্জ ক্রিয়েট হচ্ছে, সেই পজিটিভ সেন্টার অফ চার্জ একটু মুভ করে সরে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেগেটিভ সেন্টার অফ চার্জ এদিকে অ্যাজিউম করছি এবং পজিটিভ সেন্টার অফ চার্জ এদিকে অ্যাজিউম করছি, মানে আমরা একটা ডিস্টেন্স সেপারেশনস করে। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কিন্তু এদেরকে যখনই আমরা প্লেসড করছি তখন এরা কি প্রেজেন্ট করছে? ডাইপোল প্রেজেন্ট করছে। বাট ন্যাচারাল অবস্থায় কিন্তু এই ধরনের অ্যাটমসগুলো ডাইপোল প্রেজেন্ট করে না, কিন্তু এই ধরনের অ্যাটমসগুলো ন্যাচারাল অবস্থাতেই ডাইপোল প্রেজেন্ট করে রাখে। ক্লিয়ার হয়েছে? H2 আমরা এক্সাম্পলস হিসেবে এখন নোট করব। সো এটা নোট করে নাও। মুছে দিই। ওকে, এবার আমরা দেখব কিভাবে H2O অর্থাৎ জলের অণুর মধ্যে ইলেকট্রিক ডাইপোল ন্যাচারাল অবস্থায় এক্সিস্ট করে। তো তার জন্য আমরা H2Oর একটা ডায়াগ্রাম ড্র করছি। এটা অক্সিজেন অ্যাটম, এর ভেতরের সেকশনসটা নিউক্লিয়াস, যাতে এক্সিস্ট করছে কি প্রোটন এবং নিউট্রন। এই রিজনটা হচ্ছে ইলেকট্রনের রিজন। আমি আলাদা করে ইলেকট্রন আর ড্র করছি না। এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা অক্সিজেন অ্যাটম, এটা অপর হাইড্রোজেন অ্যাটম। এদের মধ্যে একটি করে প্রোটন এক্সিস্ট করে, অর্থাৎ এদের নিউক্লিয়াস সেকশনে কেবলমাত্র একটি করে প্রোটনই থাকে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, অক্সিজেনের 8টা প্রোটন, এর একটি, তাহলে সব মিলিয়ে 10টি প্রোটন। তাহলে একটা H2O অ্যাটমসের মধ্যে 10টি প্রোটনস আছে, সিমিলারলি 10টি ইলেকট্রনসও আছে। ওকে, এখন এই কন্ডিশনসে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল থাকে সেটা 105 ডিগ্রির কাছাকাছি। এখন যদি আমরা ভাবি অক্সিজেন অ্যাটমের নিউক্লিয়াসের কথা, অক্সিজেন অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসে থাকা
একটা প্রোটনের জন্য অক্সিজেন অ্যাটমের নিউক্লিয়াস অনেক বেশি স্ট্রঙ্গার হয় হাইড্রোজেনগুলোর নিউক্লিয়াসের থেকে। তো সেক্ষেত্রে এর যে ইলেকট্রনস থাকে সেটাকে মুভ করে নিজের দিকে নিয়ে আসে। সো পার্শালভাবে অক্সিজেন নেগেটিভ হয়ে যায় এবং হাইড্রোজেন পজিটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি একটা এফবিডি অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে এটাকে ড্র করি, সেটা দেখতে অনেকটা এইরকম হয়। নেগেটিভ পয়েন্ট পজিটিভ এইচ এইচ ও 105 ডিগ্রি, 105 ডিগ্রি। ওকে, তাহলে এবারে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা অনেকটা ডাইপোল ক্রিয়েট করছে, দুটো ডাইপোল। তো এবারে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দুটি ডাইপোল এক্সিস্ট করছে। এর নেগেটিভিটি থেকে পজিটিভিটি বরাবর ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন হবে এদিকে, এবং এর যে নেগেটিভিটি থেকে পজিটিভ বরাবর এর ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন হবে এদিকে। দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স সমান আছে, তাহলে এটাকে আমরা ডি দিয়ে অ্যাজিউম করছি, এটাকে আমরা ডি দিয়ে অ্যাজিউম করছি। তাহলে এটাকে আমরা অ্যাজিউম করতে পারি পি ভেক্টর, অবভিয়াসলি পি ভেক্টর, দুটো পি ভেক্টর। তাহলে দুটো যখন ডাইপোল মোমেন্ট পাচ্ছি, কারণ দুটো ডাইপোল এক্সিস্ট করছে, তাহলে দুটো ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। দুটো ডাইপোল মোমেন্ট, আমি যদি কোনো বডির ওপর দুটো ফোর্স লাগাই, তো বডির ওপর নেট ফোর্স কটা হয়? দুটো না, একটাই। নেট ফোর্স বলছি, লব্ধি বলছি। ঠিক সেরকমভাবে দুটো ডাইপোল মোমেন্ট অ্যাক্ট তো করছে, বাট নেট ডাইপোল মোমেন্ট কী হবে? তাহলে যেহেতু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স সমান, চার্জের ভ্যালু ইকুয়াল আছে, তাহলে সেক্ষেত্রে তাদের ডাইপোল যেটা থাকবে, অর্থাৎ এই ডাইপোল মুভমেন্টের আর এই ডাইপোল মুভমেন্টের যদি আমরা ভ্যালু দেখি, দুটো ইকুয়াল আসছে, তাহলে এদের যে নেট ভ্যালু আসবে সেটা এই থেকে এই দিক বরাবর হয়ে যাবে। সো পি নেট অর্থাৎ ডাইপোল মুভমেন্টের যে নেট কোয়ান্টিটিটা আসে সেটার ডাইরেকশনস ঠিক এই 105 ডিগ্রির মিড পয়েন্ট বরাবর বেরিয়ে যাবে। কারণ আমরা এইগুলো ভেক্টরস রুলস ওয়াইজ জানি যে দুটো ভেক্টর কোয়ান্টিটির অ্যাডিশনসে যে ভেক্টর কোয়ান্টিটি আসে সেটাই কি ভেক্টর কোয়ান্টিটির নেট রেজাল্ট্যান্ট ভেক্টর। সিমিলারলি যেহেতু দুটো ভেক্টর কোয়ান্টিটি এখানে ইকুয়াল আসছিল, তাই এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 105 ডিগ্রি, যেহেতু এটা ইকুয়াল আছে তাহলে সেই নেট রেজাল্টটা এদের দুজনের মিড পয়েন্ট থেকে বেরিয়ে যাবে। সো এই যে পি নেট হবে এর ডাইরেকশন সেই দিক বরাবর হবে। তাহলে সেক্ষেত্রে দেখতে পেলাম যে এদের ডাইপোল মুভমেন্ট যেটা থাকছে সেটা এই ডাইরেকশনস বরাবর থাকবে, নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর। এখন এটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারতাম। কিভাবে না, এর যে ইলেকট্রনস আছে এর ইলেকট্রনসটা কিছুটা পার্সেলস মুভ করতো এবং এখানে ইলেকট্রনস অক্সিজেনের ইলেকট্রনসগুলো মুভ করতে থাকতো। সেহেতু এতগুলো ইলেকট্রনসের দরুন একটা নেট সেন্টার অফ চার্জ নেগেটিভ, ইলেকট্রনসের দরুন যেহেতু আসছে চার্জটা হবে নেগেটিভ চার্জ, তো যেটা থাকছে তার একটা পয়েন্ট থাকতো, এক্সিস্ট করতো ঠিক এইরকম একটা প্লেসে, এবং পজিটিভিটির জন্য যে পয়েন্টটা থাকতো সেই পয়েন্টটা এক্সিস্ট করতো তার থেকে ঠিক আপার পয়েন্টে। এবং অর্থাৎ কি, এই যে পয়েন্ট দুটো আমরা ড্র করেছি, এই যে লাইনটা ড্র করে, আমরা যদি সেন্টার অফ চার্জের কথা বলি তাহলে সেন্টার অফ চার্জের দিক দিয়ে তাহলে দেখতে গেলে দেখা যাচ্ছে যে একটা পজিটিভ সেন্টার অফ চার্জ লাই করছে ঠিক এইরকম পয়েন্টে এবং একটা নেগেটিভ সেন্টার অফ চার্জ লাই করছে এইরকম পয়েন্টে। সো নেগেটিভ সেন্টার অফ চার্জের জন্য দায়ী থাকছে কি 10টা ইলেকট্রনস, তাদের জন্য একটা পয়েন্ট পাবো, সেই সেন্টার অফ চার্জের পয়েন্ট নিচের দিকে এক্সিস্ট করছে এবং পজিটিভ সেন্টার অফ চার্জের পয়েন্ট একটু ওপরের দিক বরাবর এক্সিস্ট করছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম পেয়েছি ডাইপোল সিস্টেম। এই ডাইপোল সিস্টেমের একটা ডাইপোল মোমেন্ট পাবো যার ডাইরেকশনস কোন দিক থেকে কোন দিক বরাবর হবে, নেগেটিভ টু পজিটিভ ডাইরেকশনস বরাবর। ম্যাগনিটিউড তো আমরা ক্যালকুলেট করতেই পারবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর যা নেগেটিভ ভ্যালু এরও তাই পজিটিভ ভ্যালু। কারণ কেন, 10টা ইলেকট্রনস দায়ী, 10টা প্রোটনস দায়ী, 10টা ইলেকট্রনসের যা চার্জ হয় 10টা প্রোটনসের তাই চার্জ হয়। তো আমরা সহজভাবেও এটাকে বুঝতে পারি। ওকে, তো এইভাবে এক্সিস্ট করে ন্যাচারালি জলের অণুর মধ্যে ডাইপোল। সিমিলারলি এইভাবেই এক্সিস্ট করে HCl অ্যাটমসের মধ্যেও ডাইপোল। তো কিছু অ্যাটমস আছে যাদের মধ্যে ডাইপোল এক্সিস্ট করছে, আবার কিছু অ্যাটমস আছে যাদের মধ্যে ডাইপোল এক্সিস্ট করে না। সেক্ষেত্রে আমরা বলেছি বেশিরভাগ অ্যাটমসের মধ্যে ন্যাচারাল অবস্থায় ডাইপোল এক্সিস্ট করে না, কিন্তু ইলেকট্রিক ফিল্ডে রাখলে মনে রাখতে হবে তাদের মধ্যে ডাইপোল কিন্তু ক্রিয়েট হয়। ওকে, তো এই পর্যন্ত এখানে